প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। বৈচিত্র্যময় বনভূমির পাশাপাশি বাংলাদেশের গ্রামাঞ্চলের উদ্ভিদ এখনও বেশ সমৃদ্ধ। প্রতিটি গ্রামে উদ্ভিদের উপস্থিতি সামগ্রিকভাবে বনের আদলে কাজ করে। গ্রামের মানুষ বনজ সম্পদ ও জ্বালানি সংগ্রহে এ ধরনের বনের উপর অনেকাংশে নির্ভরশীল। গ্রামীণ বন বন্যপ্রাণীর অন্যতম বাসস্থান হিসেবেও কাজ করে। আমাদের আজকের পর্ব গ্রামীণ বন নিয়ে। এ বিষয়ে আলোচনা করব জনাব রকিবুল হাসান মুকুলের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের গ্রামীণ বন নিয়ে কিছু তথ্য ও চিত্র। বাংলাদেশ মানে চিরসবুজ প্রকৃতির এক ক্যানভাস। এদেশের গ্রামীণ প্রকৃতির প্রতিটি পরতে পরতে জড়িয়ে আছে নানা ধরনের উপাদান। নদী, খাল, দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ, সবুজ বৃক্ষাচ্ছাদন। এই গ্রামীণ পরিবেশ যেন প্রকৃতিরই এক জীবন্ত রূপকথা। পুকুর ঘাটে কলসি কাঁখে বধূ, সোনালি ধানের বোঝা মাথায় নিয়ে কৃষকের হেঁটে চলা, ছোট ছোট ছেলে মেয়েদের দুরন্তপনা, বাড়ির আঙিনা ঘিরে থাকা ঘন বনানী, সব মিলিয়ে এক অবিচ্ছেদ্য বন্ধন। গ্রাম এখানে কেবল মানুষের ঘর বাড়ি নয়, বরং প্রকৃতির সাথে মানুষের এক নিবিড় সহ অবস্থানের নাম। বাংলাদেশ বৈচিত্র্যময় বনভূমির দেশ। আমাদের বনাঞ্চলগুলো প্রাকৃতিক সম্পদের এক গুরুত্বপূর্ণ অংশ। সাধারণভাবে স্বীকৃত বনাঞ্চলগুলোর বাইরে আমাদের গ্রামাঞ্চলে বসতবাড়ির আশেপাশে যে উদ্ভিদের সমারোহ দেখা যায়, সেটি গ্রামীণ বন হিসেবে পরিচিত। বাড়ির আশেপাশে পতিত জমি, পুকুর পাড়, রাস্তার ধার এবং আঙিনায় মানুষ নিজের প্রয়োজনে যেসব গাছ রোপণ করে কিংবা প্রাকৃতিকভাবে যেসব গাছ জন্মে, সেগুলোর সমষ্টিই হল গ্রামীণ বন। এই যে আমার পেছনে যে বনটি, এই গ্রামীণ বন, এটা কিন্তু প্রাকৃতিকভাবে গড়ে উঠেছে। হয়তো কিছু কিছু গাছ কখনো লাগানো হয়েছে, কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে এখানে বড় গাছও যেমন আছে, মাঝারি গাছও আছে, আবার যে বুশ জাতীয় যে গাছ, সেই গাছও আছে। তো সুতরাং এই যে 3 স্তরের যে গাছ, যেটা আমাদের জন্য আদর্শ বন বলি অথবা আদর্শ একটা গ্রামীণ পরিবেশ বলি, এই ধরনের গাছ যখনই থাকবে 3 স্তরে, তাহলে কিন্তু এই যে পানিটা, এই যে বৃষ্টির পানি, এই পানিটা কিন্তু বড় গাছ হয়ে মাঝারি যে গাছগুলো আছে সেগুলোতে পড়ে, তারপরে নিচের যে বুশি গাছগুলো সেগুলোর মধ্যে পড়ে, এবং তারপরে কিন্তু এটা
মাটিতে এসে মিশে যায় অথবা ড্রেন হয়ে চলে যায় আমাদের নদীতে অথবা খালে অন্য জায়গায়। আসলে এই ধরনের এই পরিবেশ যত বেশি ধরে রাখা যায়, আমাদের এই গ্রামীণ পরিবেশ, এই প্রাকৃতিক বন বলি, গ্রামীণ বন বলি, এটা কিন্তু ধরে রাখার ব্যাপারটা কিন্তু খুবই জরুরি। এই কারণে এই গাছগুলো থাকলে তাহলে কিন্তু আমাদের পরিবেশ প্রকৃতি কিন্তু অনেক ভালো থাকবে। এবং আমাদের এই সারা বাংলাদেশে এই ধরনের কিন্তু প্রচুর গ্রামীণ বন আছে। সেই বনগুলোকে কিন্তু আমাদের রক্ষা করতে হবে এবং এদের সংরক্ষণ করার জন্য যাবতীয় যা করার আছে তাই করতে হবে। এটি মানুষের তৈরি অন্যতম প্রাচীন ও টেকসই একটি বনায়ন পদ্ধতি, যা শতাব্দীর পর শতাব্দী ধরে গ্রামীণ মানুষ তাদের প্রয়োজন আর ঐতিহ্যের মিশেলে এই বন গড়ে তুলেছে, যার ফলে গ্রামীণ বন কোনো পরিকল্পিত বাণিজ্যিক বাগান নয়। বাংলাদেশের গ্রামীণ বনের প্রধান বৈশিষ্ট্য হল এর উদ্ভিদ বৈচিত্র্য। এখানে বহু স্তর বিশিষ্ট বনায়ন দেখা যায়। উপরের স্তরে থাকে বৃক্ষজাতীয় কাষ্ঠল উদ্ভিদ রেইন ট্রি, মেহগনি, শিমুল, সেগুন, গামারি প্রভৃতি। এখানে এসে একটা দুর্লভ গাছ পেয়ে গেলাম এবং বিপন্ন বলতে পারি, কারণ এটা ন্যাচারালি হয়, কেউ লাগায় না। ম্যারা গোটা গাছ বলে। পাশাপাশি এর আরেকটি নাম হলো লাটিম এবং পিটালি। লাটিম আমরা ওই যে লাটিম খেলি, সেই লাটিম কিন্তু এই গাছের কাঠ দিয়ে বানানো হয়। আর এই গাছটি হারিয়ে যাওয়ার মূল কারণই হলো এটা কিন্তু ন্যাচারালি যেহেতু হয়, কেউ লাগায় না। এটার টিম্বারের ভ্যালু তেমন নাই, কিন্তু লাকড়ি হিসেবে এই কাঠটি ইউজ হয়। তো এই গাছগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে আমাদের প্রকৃতির থেকে। আমরা যদি এগুলোকে সংরক্ষণ না করি তাহলে কিন্তু একসময় এই গাছ আর খুঁজে পাওয়া যাবে না। সুতরাং আমাদের চেষ্টা থাকা উচিত এই গাছগুলো যাতে বেঁচে থাকে, সংরক্ষিত হয় এবং এই গাছগুলো যেন আমরা বিভিন্ন জায়গায় লাগিয়ে রক্ষা করতে পারি। মাঝের স্তরে আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, চালতা, নিম, বট, লেবু জাতীয় গাছ। আর নিচের স্তরে জন্মে তুলসী, কচু, থানকুনি বা বাসকের মতো উদ্ভিদ। এছাড়া তাল, নারিকেল ও সুপারি গাছ এ বনের এক অনন্য পরিচিতি বহন করে। বাংলাদেশের অঞ্চলভেদে গ্রামীণ বনের উদ্ভিদে ভিন্নতা দেখা যায়। দক্ষিণাঞ্চলে নারিকেল, তাল, সুপারির আধিপত্য থাকলেও উত্তরাঞ্চলে কাঁঠাল, লিচু ও আম গাছের প্রভাব বেশি। আবার জলাশয়ের পাশে প্রাকৃতিকভাবেই জন্মে করচ, হিজল বা পিটালি। এই বনের অপরিহার্য অংশ হল বাঁশঝাড়, যা গ্রামের মানুষের দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের গ্রামের অর্থনীতি, জীবন ও সংস্কৃতি এই বনের ওপর গভীরভাবে নির্ভরশীল। ঘরের আসবাবপত্র তৈরি, রান্নার জ্বালানি কিংবা মৌসুমি ফলের যোগান সবই আসে গ্রামীণ বন থেকে। বিভিন্ন ভেষজ ওষুধের আধার এই বন। থানকুনি, তুলসী, বাসক,
কিংবা ঘৃতকুমারীর মতো ভেষজ গাছগুলো গ্রামীণ মানুষের প্রাথমিক চিকিৎসার প্রধান উৎস। বড় বড় বৃক্ষজাতীয় উদ্ভিদ বর্ষাকালে মাটির ক্ষয়রোধ, এমনকি প্রবল ঘূর্ণিঝড় বা প্রাকৃতিক দুর্যোগে ঢাল হিসেবে গ্রামকে রক্ষা করে। ফলে এই বন কেবল অক্সিজেন নয়, মানুষের জীবিকারও এক বড় যোগানদাতা। দেশের ক্ষুদ্র ক্ষুদ্র গ্রামীণ বনগুলো বিভিন্ন বন্য প্রাণীর নিরাপদ আশ্রয়স্থল। এখানে ডালপালা বেয়ে বেড়ায় কাঠবিড়ালি, ছোপের আড়ালে লুকিয়ে থাকে বেজি ও বাগডাস। সন্ধ্যা নামলেই ডানা ঝাপটায় বাদুড় আর চামচিকা। সন্ধ্যা নামতেই আনাগোনা বাড়ে শিয়ালের। গ্রামের ঝোপঝাড়ে গুইসাপ, গোখরো, দাঁড়াশের মতো বিভিন্ন প্রজাতির সাপ বিচরণ করে। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত দোয়েল, শালিক, ফিঙে, চড়ুই, টুনটুনি, ঘুঘু, বউ কথা ক পাখির কলকাকুলিতে মুখর থাকে এই বন। বৃষ্টি হলেই ছোট ছোট পুকুর, ডোবা কিংবা কৃষিক্ষেতে ব্যাঙের ডাকাডাকি বেড়ে যায়। সব মিলিয়ে গ্রামীণ বন যেন প্রাণ প্রাচুর্যে ভরা জীববৈচিত্র্যের এক স্বর্গ। ছোট এই অরণ্যগুলো টিকে আছে বলেই লোকালয়ে আজও বন্য প্রাণীর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। এই বন্য প্রাণীগুলো গ্রামীণ বনের প্রতিবেশগত ভারসাম্য রক্ষা করে। কিন্তু আধুনিকতার আগ্রাসনে আজ এই গ্রামীণ বন বিপন্ন। ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে উজাড় হচ্ছে শতাব্দী প্রাচীন গাছপালা। মাটির ঘর ভেঙে উঠছে ইটের দালান, যার বলি হচ্ছে চিরচেনা বাগানগুলো। এছাড়া বিদেশি গাছের আগ্রাসনে দেশীয় ফলদ ও ঔষধি গাছগুলো হারিয়ে যাচ্ছে। কমে যাচ্ছে বন্যপ্রাণীর সংখ্যা ও বিচরণ ক্ষেত্র। এই সংকট থেকে উত্তরণে প্রয়োজন জনসচেতনতা। গ্রামীণ বন রক্ষায় বাণিজ্যিক কাঠের গাছের বদলে আমলকি, হরিতকি, বহেরা বা বিলুপ্তপ্রায় দেশীয় ফলের গাছ রোপণে উৎসাহ দিতে হবে। বসতবাড়ির অব্যবহৃত অংশে বৃক্ষরোপণ করলে তা গ্রামীণ বনকে আরও সমৃদ্ধ করবে। সরকারি ও বেসরকারি পর্যায়ে চারা বিতরণ এবং সেগুলো যথাযথ পরিচর্যা করতে হবে। গ্রামীণ বন আমাদের ঐতিহ্যের অংশ। এই বন হারিয়ে যাওয়া মানে আমাদের অস্তিত্বের এক বিশাল অংশকে হারানো। সবুজের এই আবহকে বজায় রাখতে আমাদের আরও যত্নশীল হতে হবে। আগামীর প্রজন্মের জন্য একটি শীতল ও বাসযোগ্য বাংলাদেশ উপহার দিতে গ্রামীণ বন রক্ষার কোনো বিকল্প নেই।
দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম বাংলাদেশের গ্রামীণ বন নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি জনাব রকিবুল হাসান মুকুলের সাথে। কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আমাদের খুব কৌতূহলের ব্যাপার যে বন তো দেখি, বন বিভাগের আন্ডারে তো অনেক বন, এই পুরো বাংলাদেশে অনেক বন, কিন্তু গ্রামীণ বন, এই গ্রামীণ বন নিয়ে আমাদের একটু বলবেন? সহজভাবেই আমরা বলতে পারি যে গ্রামে যে বন আছে সেটাই গ্রামীণ বন। আরও এখন থেকে 20-40 বছর আগে হয়তো প্রত্যেক বাড়ির পিছনে একটা বন থাকতো, সেটাতে প্রচুর গাছপালা থাকতো। এখন এই জিনিসটা একটু কমে গেছে, কিন্তু এখন মানুষের আবার আরেকটা জিনিস বেড়েছে যে মানুষ আগ্রহ নিয়ে অনেক গাছ লাগাচ্ছে গ্রামে। যে বাংলাদেশে যত গাছ আছে তার 53% আছে হচ্ছে গ্রামীণ বনে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে গ্রামীণ বন অনেক সমৃদ্ধ। অনেক সমৃদ্ধ। যত বাঁশ উৎপাদন হয় বাংলাদেশে তার 68% বাঁশ উৎপাদন হয় হচ্ছে গ্রামীণ এলাকায়। সুতরাং আপনি গ্রামীণ বনকে কোনো অর্থেই মানে আপনি খাটো করে দেখার কোনো সুযোগ নেই। এটাই হচ্ছে বাংলাদেশের লাইফ বলতে পারেন। ফরেস্ট এটা নিয়ে তো খুব একটা আলোচনা হয় না, এবং এটা নিয়ে খুব এই বেশি। জায়গাটা আপনি ঠিক বলেছেন। গ্রামীণ যে পরিবেশ আছে বনের, সেখানে একটু উদ্ভাবনী পরিচয় দেওয়া দরকার। গাছ কেটে ফেলে পরে আবার সোশ্যাল ফরেস্ট্রি করা, মানে রোটেশন যেটা আমরা বলছি, যে একবার কেটে ফেললাম 10-15 বছর পরে আবার লাগালাম, সেই সিচুয়েশনটা একটু চেঞ্জ করে আমরা যদি গাছটাকে দীর্ঘমেয়াদী রেখে দিতে পারি। কারণ দেখা যাচ্ছে যে গাছ কেটে ফেলে আর সেখানে বনায়ন করা যাচ্ছে না, বনায়ন হচ্ছে না, মানুষ বেড়ে গেছে, অনেকের আগ্রহ হয়েছে যে রাস্তার ধারে অন্য কিছু করবে। সুতরাং যে বনটা আছে সেটাকেই লম্বা সময় টিকে রাখার চেষ্টা আমাদের করা দরকার আর কি। এই গ্রামীণ বনের প্রধান উদ্ভিদগুলো কি কি? এইটা একটা ভালো প্রশ্ন করেছেন। আমি যেটা বললাম যে যেহেতু একটা অর্থনৈতিক আগ্রহ তৈরি হয়েছে, ভালো টিম্বার প্রডিউসিং সেগুলো করছে। আমি বলতে পারি যে মেহগনি একটা বড় জায়গা দখল করে আছে সব জায়গার ক্ষেত্রে। তারপর একটা স্পিসিস কিন্তু অনেক বেশি আছে, আকাশমণি। এটা বনে ছিল, বন থেকে কিন্তু এখন বসত বাড়িতেও চলে গেছে। হ্যাঁ, যদি আপনি কাঠের গাছ বলেন আর কি। এই দুইটা প্রধান গাছ সব জায়গায়। আরেকটা গাছ আছে যেটা 30 থেকে 40% ইউক্যালিপটাসও পাবেন কোনো কোনো জায়গায়, এবং এটা খুব বাণিজ্যিকভাবে অল্প দিনের মধ্যে হয়ে যায়, 4-5 বছরের মধ্যে, এবং এটা দিয়ে কুটি করা যাচ্ছে, বিভিন্ন কিছু করা যাচ্ছে, এটাও কিন্তু করছে। কিন্তু ইউক্যালিপটাস গাছ তো বলা হয় যে পরিবেশের জন্য ভালো হ্যাঁ, নয়। আপনি ঠিকই বলেছেন যে হয়তো আমি দীর্ঘমেয়াদী এখানে চলতে দিলে এইটা ইকোসিস্টেমে একটা বিরূপ প্রভাব। অনেক সময় বলে যে এটা যদি পাতা পড়ে যায়, পাতা পড়ে একটা রাসায়নিক বিক্রিয়া নিচে হচ্ছে, বলে অন্যান্য নিচে, গাছ অন্যান্য গাছ জন্মায় পায় না, যেহেতু সে প্রচুর মানে নিউট্রিয়েন্ট সয়েল থেকে নিচ্ছে এবং পানি নিচ্ছে, ওরকম কিছু একটা হতে পারে। আচ্ছা, এই কাঠের গাছগুলোর পাশাপাশি অন্য আর কি ধরনের গাছ আছে? ফল গাছ তো প্রচুর, এখন তো প্রচুর আম লাগানোর একটা ধুম পড়ে গেছে। অর্থনৈতিক ফসল মালটা এসছে, ড্রাগন ফ্রুটের কিন্তু ব্যাপক চাষ হচ্ছে। সুতরাং যে জমিগুলো আগে গ্রামীণ বনে ছিল, এগুলো কিছু কিছু এই সমস্ত ফসলে যাচ্ছে। তাতে কি গ্রামীণ বন কমে যাচ্ছে না? যদি ড্রাগন ফ্রুটের, আমি তো বললাম যে ড্রাগন ফলের চাষ করলে তো এটা আলাদা একটা। যে সেখানে প্রচুর রোদও লাগে কিন্তু। সুতরাং যে বনগুলো আগে আমরা জঙ্গল বলতাম, সেই জঙ্গল যে বনগুলো ছিল সেগুলো কিন্তু কমে যাচ্ছে। গ্রামীণ এই বনে কি ধরনের বন্যপ্রাণী আছে? শিয়াল, বেজি, বানর আছে, বিড়াল আছে, কোথাও কোথাও মেছোবাঘ আছে, গন্ধকুকুল বলি সেটা আছে, সাপ তো আছেই, অন্যান্য ছোট ছোট প্রাণীগুলো আছে। তো এই জায়গায় আমি বলবো যে গ্রামীণ বনটা হচ্ছে ছোট ম্যামালস যেগুলো, ওদের থাকার জন্য একটা বড় জায়গা। পাখি তো প্রচুর আছে, এগুলো থাকার জন্য বড় জঙ্গল লাগছে না। গ্রামীণ ইকোসিস্টেম থেকে ওয়েটল্যান্ডগুলোকে নষ্ট করে ফেলছি। ওদের যেহেতু আশ্রয়ের জায়গাগুলো আমরা নষ্ট করছি, তো সেটা হয়তো একটু প্ল্যান করে যে আমি যদি ওয়েটল্যান্ডটা নষ্ট না করি, গ্রামের পাশে একদম সব জঙ্গল কেটে নষ্ট না করি, তাহলে এরা কিন্তু নির্দ্বিধায় থাকতে পারে। শিয়াল তো আমাকে মেরে ফেলার কোনো দরকার নেই, শিয়াল খুব একটা ক্ষতি করছে না পরিবেশের মধ্যে। জেনারেলি মানুষের একটা প্রবণতা থাকে যে এই ছোটো ছোটো ওয়াইল্ড অ্যানিমেলগুলোকে মারা। তো এইখানে সচেতনতা নিয়েও কাজ করা দরকার আছে। তো এই জায়গাটায় আমার মনে হয় যে প্রশিক্ষণ থেকে শুরু করে অর্থনৈতিক সাপোর্ট দেওয়ার কথা সরকার থেকে এখন চিন্তা করার সুযোগ আছে। আচ্ছা, গ্রামীণ বনের পরিবেশগত ভূমিকা সেটা নিয়ে একটু বলুন। আমরা শহরে থাকতে যেটা টের পাই যে আমরা গাছ খুঁজে বেড়াই যে কোথায় গাছ আছে। আমি প্রায়ই দেখি যে আরবান ফরেস্ট্রি নিয়ে জোর আলোচনা হয়, তা আমরা গ্রামে এখনও সেই আলোচনাটা করছি না, বিকজ আমরা মনে করছি যে গ্রামে এখনও যথেষ্ট সবুজ আছে। ডেফিনেটলি যদি এই গাছগুলো না থাকতো সেটা হতো না। তবে একটা প্রভাব হতেই পারে যে এক ধরনের মনোকালচার যেহেতু একটু কিছুদিন পরে হয়তো একটু আগ্রাসী হবে,
কারণ আমরা একই রকম প্লান্টেশন টাইপ বাগান করার চেষ্টা করছি, আমরা বাগান বলছি। মানে মনোকালচার বেশি হ্যাঁ, হচ্ছে এখন হচ্ছে কিন্তু ক্রমশ হচ্ছে, যেটা হর্টিকালচার বেসড মনোকালচারই হোক বা ট্রি বেসড মনোকালচারই হোক, এইটা হচ্ছে। সুতরাং এই যে চোখ জুড়িয়ে যাওয়ার ফরেস্ট, ক্ষেতের আইলে যে কোনো জায়গায় যে ছোটো ছোটো এক চিলতে ফরেস্ট, সেগুলো হয়তো একটু কমে যেতে পারে বা একঘেয়ে হয়ে যেতে পারে। আমি বলবো যে একটু ইনএভিটেবল, তবে আমরা যদি একটু প্ল্যান্ড অ্যাক্টিভিটি করি সবাই মিলে, তাহলে এটা হয়তো গ্রামীণ পরিবেশ আরও কিছুদিন হয়তো ভালোই থাকবে। গ্রামীণ বন সংরক্ষণে সরকারের পাশাপাশি সাধারণ মানুষের ভূমিকা কি হতে পারে? গ্রামীণ বনের বিশেষ করে যদি আমি হোমস্টেড কেন্দ্রিক ধরি, বসতবাড়ি কেন্দ্রিক, সেখানে একটা বড় প্রবলেম আছে, আমরা বেশি গাছ লাগাই। আমরা এত ঘন ঘন গাছ লাগাই যে গাছগুলো একটা আরেকটার সঙ্গে কম্পিটিশন করে কোনোটাই ঠিক বেড়ে উঠতে পারে না। সেখানে ইকোনমিক গেইনটা একটু কম গাছ লাগালেই হতো। আরেকটা জিনিস হয় গ্রামে, আপনি দেখবেন এটার সঙ্গে একটা স্বাস্থ্যগত ঝুঁকি আছে। আমরা এত গাছ লাগাই যে বসতবাড়ি সব স্যাঁতসেঁতে থাকে। একটু দূরে গাছ লাগানো দরকার এবং উঠানটা যেন মোটামুটি ড্রাই থাকে। তারা আরেকটা যেটা করতে পারে, যে জায়গাগুলোতে কিছুই নেই সেই জায়গাগুলোতে কোন প্রজাতি গাছ লাগালে ভালো হয়, এইটা সবার সঙ্গে একটু পরামর্শ করে বা নিজেরা পরীক্ষা করে দেখে এটাতে আগ্রহী হতে পারে। আর সবাইকে নিয়ে যদি আমরা কার্বন কনজারভেশন প্রজেক্ট করতে পারি, যে গাছগুলো লাগালাম দীর্ঘ সময় থাকলো এবং আমাদের পছন্দনীয় একটা মিক্সড ফরেস্ট তৈরি করার চেষ্টা করলাম, যেগুলো হয়তো আমরা 30-40 বছর পর কাটবো, সেখান থেকে যত কার্বন কনজারভেশন হবে, এটা ভলান্টারি কার্বন মার্কেটে যদি আমরা সেল করার মতো প্রজেক্ট ডেভেলপমেন্ট করতে পারি, তাহলে কিন্তু গ্রামীণ বনকে এক ধরনের ব্যাপক অর্থনৈতিক সুবিধার মধ্যে নিয়ে যাওয়া সম্ভব। তো এইটা হলে বোধহয় গ্রামীণ বনের জন্য সুবিধা হবে এবং গ্রামের যারা অধিবাসী তারা হয়তো কিছু বেশি আর্থিক সুবিধা পাবেন ফরেস্ট কেন্দ্রিক। আচ্ছা, গ্রামীণ বনের ব্যাপারে বন বিভাগের কি কোনো ধরনের মনিটরিং কিংবা অন্য কোনো ব্যবস্থাপনা কি আছে, নাকি শুধু এটা প্রাইভেটলি ম্যানেজড হয়? না, জেনারেলি যেখানে বন অধিদপ্তর সামাজিক বনায়ন করেন সেই জায়গাগুলোতে নিশ্চিত করেই বন অধিদপ্তর কাজ করেন। আর বন অধিদপ্তরের একটা ফরেস্ট্রি এক্সটেনশন উইং আছে, যেটা আমরা সোশ্যাল ফরেস্ট্রি উইং বলি। তার মাধ্যমে অনেক নার্সারি আছে, তারা চারা তৈরি করছে জনগণের মাধ্যমে। এগুলো কোনো কোনো ক্ষেত্রে ফ্রি দিচ্ছেন, কোনো কোনো সময় কিছু বিক্রি করছেন। তো সেগুলো না ওখান থেকে কালেক্ট করে বা প্রাইভেট নার্সারিতে কালেক্ট করে লাগাচ্ছেন। আর বন বিভাগ লাগাই মূলত হচ্ছে যে সমস্ত প্রান্তিক ভূমি আছে সেই সমস্ত ভূমিতেই সোশ্যাল ফরেস্ট্রি অ্যাক্টিভিটি হিসেবে। তবে একটা ট্রেন্ড আছে যেটা আমি মনে করি যে কিছুটা হলেও একটু পরিবর্তন হওয়া দরকার, সেটা হচ্ছে যে বন বিভাগ বিগত সময়গুলোতে যত বেশি মনোযোগ অন্যান্য ফরেস্ট এলাকায় দিয়েছে, গ্রামীণ বনে ইনভেস্টমেন্টের দিক থেকে কম হয়েছে বিগত সময়গুলোতে। এখানে ইনভেস্টমেন্টের দিক থেকে আগেই আসা দরকার এবং টেকনোলজি ট্রান্সফারের ক্ষেত্রে সেগুলো নিয়ে কিছু কাজ করা দরকার আছে বন অধিদপ্তরের তরফ থেকে। যেহেতু সরকারের বড় প্রতিষ্ঠান ওটাই বন অধিদপ্তর, সুতরাং ওনাদের তরফ থেকে উদ্যোগ গেলে এটা অনেকের কাছে বেনিফিটটা পৌঁছানো যাবে আর কি। অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। থ্যাংক ইউ। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারে সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি। চলুন জানা যাক গ্রামীণ বন নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি, বাংলাদেশে গ্রামীণ বনের আয়তন প্রায় 2,70,000 হেক্টর। দেশের গ্রামীণ বনগুলোতে প্রায় 5,47,00,000 ঘনমিটার বনজ দ্রব্য মজুদ আছে। দেশের মোট কাঠ, বাঁশ এবং জ্বালানি কাঠের চাহিদার প্রায় 70% থেকে 80% এই গ্রামীণ বন থেকেই আসে। গ্রামীণ বন সমৃদ্ধ এলাকায় গ্রীষ্মকালে সাধারণ খোলা জায়গার তুলনায় তাপমাত্রা 2 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম থাকে। সুধী দর্শক, গ্রাম প্রধান এই বাংলাদেশের বনজ দ্রব্যাদির চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে গ্রামের বন। একই সাথে বন্যপ্রাণীর বসবাস ও বিচরণ ক্ষেত্র হিসেবেও কাজ করে এই বন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় অন্যান্য বনভূমির সাথে গ্রামের বনের ভূমিকাও অনস্বীকার্য। তাই সবুজ শ্যামল বাংলাদেশের চিরায়ত রূপ ধরে রাখতে গ্রামীণ বনগুলো সংরক্ষণ করা প্রয়োজন। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন, ও সুন্দর পৃথিবী
মায়াময় প্রকৃতি বাসবো ভালো সারাক্ষণ। চাই 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 সুন্দর পৃথিবী চাই, চাই 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 সুস্থ পরিবেশ চাই। ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। ও সুন্দর পৃথিবী মায়াময় প্রকৃতি বাসবো ভালো সারাক্ষণ। এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি।